গর্ভাবস্থায় প্রতিকূল পরিবেশ, অনিরাপদ খাদ্য গ্রহণের প্রভাব পড়ছে নবজাতকের ওপর। বাচ্চার কন্ডিশন খুবই খারাপ ছিল, বাচ্চা কান্না করেনি। কারণ হিসেবে বলছে প্রেশার বেশি থাকতো। নিউমোনিয়ার কিছুটা ভাব এরা বুঝতে পারছে, শ্বাসকষ্টটা হয়েছে আর ব্লাড ইনফেকশন করছে। প্রতি 100 থেকে 22টা বেবি লো বার্থ ওয়েট নিয়েই জন্মগ্রহণ করে। মায়ের প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই বেবির অনেক সময় প্রিম্যাচুর ডেলিভারি হয়ে যায়। শিশু জন্মের আগে মায়ের স্বস্তিপূর্ণ পরিবেশের তাগিদ বিশেষজ্ঞের। কৃত্রিম খাবারের সংযোজন বেশি এখন। ইনডিরেক্ট স্মোকার যারা এবং সেই মায়ের গর্ভে যদি সন্তান থাকে সে ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হয়। ফিজিক্যাল হেলথ আগে যেরকম থাকতো ডিউরিং প্রেগন্যান্সি, এখন ব্যাপারটা থাকছে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ সেশন জটের কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া রাজধানীর 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা আগামী বছর থেকে নতুন কারিকুলাম জানালো কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তির আশাবাদ। রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তৈরি পোশাক শিল্পে, প্রভাব পড়েছে মোট রপ্তানি আয়, বললেন অর্থনীতিবিদরা। নতুন বাজার তৈরির তাগিদ। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আতঙ্কে স্থানীয়রা, সময় মতো মেরামত না করার অভিযোগ। এবং কুড়িগ্রামের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ, 20,000 শিক্ষার্থীর বার্ষিক পাঠ্যসূচি শেষ করা নিয়ে অনিশ্চয়তা। গর্ভাবস্থায় মায়েদের উপর প্রতিকূল পরিবেশ, মানসিক চাপ, অনিরাপদ খাদ্য গ্রহণ ও জীবনযাত্রার ব্যস্ততার প্রভাব পড়ছে নবজাতকদের উপর। যেসব শিশু লো বার্থ ওয়েট অথবা স্বাভাবিকভাবে জন্ম নিচ্ছে সেসব শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে জীবাণু সংক্রমণ, অপুষ্টি ও অঙ্গহীনতা সহ নানা জটিলতা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, জন্মের আগে নবজাতকের মায়ের জন্য নিশ্চিত করতে হবে নিরাপদ খাদ্য ও স্বস্তিপূর্ণ পরিবেশ। সিলিয়া সুলতানা রিপোর্ট। 7 মাস মায়ের গর্ভে থাকার জন্মের কিছু সময় পর থেকেই শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও জন্ডিসের লক্ষণ সহ নানা জটিলতা দেখা দেয় শিশুটির। কিন্তু হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউর বেড না থাকায় শিশুটিকে নিতে হবে অন্য কোনো হাসপাতালে। ইনকিউবেটরের জন্যই ইনকিউবেটর, এটার জন্য চলে যেতে হবে আমাদের। কত বছর, কত বয়স? 7 মাসে বেবি। টার্ম বেবিদের সমস্যার মধ্যে শ্বাসকষ্ট নিয়ে জন্ম নিতে পারে অনেক শিশু। এছাড়া প্রসবের পর যে কোনো সময় জীবাণু সংক্রমণের কারণে দেখা দিতে পারে নানা সমস্যা। মায়ের যদি ডায়াবেটিস বা হার্টের রোগ, উচ্চ রক্তচাপের মতো ক্রনিক কোনো রোগ থাকে তবে নবজাতকের ঝুঁকির পরিমাণ বেড়ে যেতে পারে কয়েক গুণ। বেশিরভাগ সময় এসব শিশুদের জন্য প্রয়োজন হয় এনআইসিইউর। বাচ্চার কন্ডিশন খুবই খারাপ ছিল, বাচ্চা কান্না করেনি। এটার কারণ হিসেবে কি বলেছে? কারণ হিসেবে বলছে প্রেশার বেশি থাকতো। নিউমোনিয়ার কিছুটা ভাব এরা বুঝতে পারছে, শ্বাসকষ্টটা হয়েছে আর ব্লাড ইনফেকশন করছে। শিশু বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন ব্যস্ততা আর পারিপার্শ্বিক প্রতিকূল পরিবেশের কারণে নানা সমস্যা নিয়ে নবজাতকদের জন্ম নেওয়ার হার দিন দিন বেড়েই চলছে। প্রতি 100 থেকে 22টা বেবি লো বার্থ ওয়েট নিয়েই জন্মগ্রহণ করে। আবার অনেক নবজাতক শিশু তাদের শ্বাসকষ্ট হয়, মায়ের প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই বেবির অনেক সময় প্রিম্যাচুর ডেলিভারি হয়ে যায়, যেটাকে প্রলং অবস্ট্রাক্টেড লেবার আমরা বলি। ওই বেবিগুলোও কিন্তু অনেক অসুস্থ থাকে। অনেক বাচ্চার মারাত্মক জন্ডিস হয়, আবার অনেক বাচ্চার ইনফেকশন হয়। এদিকে পরিবেশ দূষণ, খাবারে বিষক্রিয়া, পরিবারের কোনো ব্যক্তির তামাক গ্রহণ সহ নানা কারণে মায়ের মাধ্যমে গর্ভাবস্থায় থাকা শিশুর টিস্যু সহ অন্যান্য অর্গান তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে। ইনডিরেক্ট স্মোকার যারা এবং সেই মায়ের গর্ভে যদি সন্তান থাকে সে ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হয়। তার যে শরীরের যেই রক্তনালীগুলো তখন গড়ে উঠতেছে, তখন নিঃশ্বাসের সাথে ওটা যাওয়ার পরে ওই ভ্যাসেলগুলো চেপে যে ন্যারো হয়ে যায়। কৃত্রিম খাবারের সংযোজন বেশি এখন, প্রিজার্ভ ফুডের সংযোজন বেশি। অনেকটা প্রোটোটাইপ লাইফ লিড করার কারণে দেখা যাচ্ছে যে একটা মায়ের
ফিজিক্যাল হেলথ আগে যেরকম থাকতো ডিউরিং প্রেগন্যান্সি, এখন ব্যাপারটা থাকছে না। পাশাপাশি জন্মের আগে গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা ও যদি কোনো জটিলতা থাকে তা দূর করার বিষয়ে পারিবারিক সচেতনতা আরও বাড়ানো জরুরি বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ সেশন জটের কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া রাজধানীর ৭টি সরকারি কলেজের 2,40,000 শিক্ষার্থী। তারা জানেন না কবে, কোথায় বা কোন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। 2016-17 শিক্ষাবর্ষে এখনো শুরু হয়নি ক্লাস পরীক্ষা, কিন্তু মাসখানেক পরেই শুরু হবে আরেকটি নতুন শিক্ষাবর্ষ। চলতি বছরে নয়, আগামী বছর থেকেই নতুন কারিকুলামে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শফিকুল ইসলাম রুবেলের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানো ও শিক্ষার মান বাড়াতে চলতি বছরের 16 ফেব্রুয়ারি রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শুরুর দিকে এটা শিক্ষার্থীদের জন্য আনন্দের বিষয় হলেও তা বিষাদে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা জানে না কবে, কোন সিলেবাসে, কোথায় তাদের পরীক্ষা নেওয়া হবে। সেশন জটে পড়ে আমরা বুঝতে পারছি না যে কবে পরীক্ষা হবে বা কিভাবে কোন সিলেবাসে পরীক্ষা হবে। আমাদের এখনো সিলেবাস দেয়নি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাসে পরীক্ষা দিব না জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অধিভুক্ত করা হয়েছে, কিন্তু এখন সেশন জটের পরিমাণটা অনেক বেড়ে গেছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একই শিক্ষাবর্ষের অন্য কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষা দিয়ে নতুন শিক্ষাবর্ষে পদার্পণ, কেউ বা চাকুরির জন্য আবেদন করছেন। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা ছিল তাদের অলরেডি 1.5 মাস আগে রেজাল্ট হয়ে গেছে। তারা এখন বাংলাদেশ ব্যাংক, ইভেন আপনার গভর্নমেন্ট যে বিভিন্ন অধিদপ্তরের যে চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারতেছে। অধিভুক্ত হওয়ার 6 মাস পেরলেও এখনো প্রণীত হয়নি সিলেবাস বা নীতিগত সিদ্ধান্ত। অথচ মাসখানেক পরেই শুরু হবে আরেকটি নতুন শিক্ষাবর্ষ। নিউ ফার্স্ট ইয়ার আসবে, আমিও ফার্স্ট ইয়ার, ও ফার্স্ট ইয়ার, ওরাও ফার্স্ট ইয়ার থাকবে, তো আমরা কিভাবে কি ম্যানেজ করব? প্রায় 7-8 মাস চলে গেছে, আর কিছুদিন পরেই নতুন ব্যাচ চলে আসবে। এখনো আমাদের কোনো পরীক্ষার কোনো কিছু হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে রাতারাতি সেশন জট কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে আগামী বছর থেকে নতুন সিলেবাসে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা করি যে আমাদের অন্যান্য অধিভুক্ত কলেজ যেমন সেশন জট মুক্ত আছে, এই 7টি কলেজকে আমরা সেশন জট মুক্ত করতে পারবো, কিন্তু একটা সময়ের লাগবে, কারণ 3-3.5 বছরের সেশন জট তো আর রাতারাতি মুক্ত করা সম্ভব না। অধিভুক্ত কলেজগুলো বলছে সব পক্ষের আন্তরিকতা থাকলে সেশন জট কাটিয়ে ওঠা সম্ভব। নতুন যে বেসটা আসতেছে এটা হয়তো প্রথম পর্যায়ে তো 3-4 মাস করে নিঃসন্দেহে পিছিয়ে যাবে, কিন্তু একটা সময় আমরা মনে করছি যে এটা হয়তো ওভারকাম করা যাবে আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টা থাকলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্য কলেজে যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, একই পদ্ধতিতে নেওয়া হবে 7টি কলেজের পরীক্ষাও। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই শ্রীলঙ্কা বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ার বিষয়ে একমত হয়েছেন দুদেশের শীর্ষ 2 নেতা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার মধ্যে বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। বৈঠক শেষে শেখ হাসিনা ও সিরিসেনার উপস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়। এরপরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এই সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন সরকার প্রধান শেখ হাসিনা। এই বৈঠক শেষে উভয় দেশের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে দুদেশের মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্বাক্ষর সই হয়। এতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, উপকূলীয় জাহাজ চলাচল, অর্থনৈতিক ও কৃষিখাতে সহযোগিতা, উচ্চশিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক, পররাষ্ট্র সেবা বিষয়ক ইনস্টিটিউট, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সমঝোতা স্বাক্ষর সই হয়। চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। তিনি বলেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নবযাত্রার সূচনা হওয়ার পাশাপাশি উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরদার হবে। আমরা আশা করি যে এই ভিজিটের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের একটা নবযাত্রা হলো। এই বিষয়টি সবচাইতে
ফোকাসড ভাবে উঠে এসছে সেটা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ভিজিটে 14টি ইনস্ট্রুমেন্ট সাইন হয়েছে। এই সময় সচিব জানায় 2017 সালের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়া নিয়ে দুদেশের শীর্ষ দুই নেতা একমত হয়েছেন। এটি হলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু বাধা দূর হবে, যাতে লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশের সাথে কারো এফটিএ নেই, সুতরাং যদি 2017-তে এফটিএ হয় তাহলে এটাই হবে প্রথম বাংলাদেশের কোনো দেশের সাথে এফটিএ। এবং ওখানে একটা বলা হয়েছে যে একটা জয়েন্ট স্টাডি করা হবে, একটা টাইম বাউন্ড 2017, এবং তার প্রেক্ষিতে ফাইনালাইজ করা হবে এফটিএ, এবং এটা সাইন হবে বাই দ্য এন্ড অফ 2017, এবং ইমিডিয়েটলি এটা ইমপ্লিমেন্টেশনে যাবে। 3 দিনের এই সফর শেষে শনিবার দেশে ফিরে যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। একটা লিস্ট আপনাদেরকে দিয়ে ফেরদৌস, সময় সংবাদ, ঢাকা। সবজি, প্লাস্টিক পণ্য, ওষুধ সহ বিভিন্ন শিল্পে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। এর আগে বঙ্গভবনে পৌঁছলে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান মাইথ্রিপালা সিরিসেনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তৈরি পোশাক, ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে শ্রীলঙ্কাকে দুই দেশের জনগণের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি। পরে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন। এর আগে সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। গতকাল আলাদাভাবে তারা সিরিসেনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথমে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল সোনারগাঁওয়ে যান প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। তিনি রাষ্ট্রপতিকে নিউরো ডেভেলপমেন্ট রোগ নিরাময়ে বাংলাদেশ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অনুলিপি উপহার দেন। এরপর প্রেসিডেন্ট মাইথ্রিপালার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসাবিদ্যা এবং ওষুধ শিল্পে অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। দুই দেশের যৌথ উদ্যোগে শ্রীলঙ্কায় একটি ঔষধ শিল্প প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়েছে বলেও জানান মন্ত্রী। সকালের সময় আরো থাকছে, রপ্তানি না হওয়ায় এবার ব্যাপক ক্ষতির মুখে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। বিভিন্ন বিভাগে সমন্বয়হীনতার অভিযোগ। পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের পর এবার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই অবস্থায় সব হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, বাঁধ ভেঙে গেলে জেলার 2 উপজেলার কয়েক হাজার মানুষের জীবনে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। জনপ্রতিনিধিদের অভিযোগ, সময়মতো বাঁধ মেরামত না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গত বছরের 29 জুলাই রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পানির প্রবল চাপে ভেঙে যায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধ ভেঙে ফুলছড়ি ও সদর উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। মাঠের ফসল, বাড়িঘর, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ভেঙে লাখ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এবছর আবারও ব্রহ্মপুত্র নদে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ফুলছড়ি ও সদর উপজেলার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কখন কোথায় ছিদ্রি হয়ে বাঁধ ভাঙিয়ে যাবে তার ঠিক নাই। ধানের বীজ টিজ আছে, তারপর পুকুর টুকুর তলে টলে যাবে, আর অনেক বাড়ির নিচে চলে যাবে। আমাদের এখানে তেমন আশ্রয় কেন্দ্র নেই,
যে আমরা সেখান দিয়ে আশ্রয় নেব। গতবার যে অবস্থা হয়েছিল এবার যদি ভাঙে আমার সর্বহারা বাঁচাই কঠিন হয়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সময় মতো বাঁধটি মেরামতের উদ্যোগ না নেয়ায় আবারও সাধারণ মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে যদি পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ ঝুঁকিপূর্ণ স্থানগুলো নির্ধারণ করে যদি সেখানে সামান্যতম সংস্কার করত, তাহলে কিন্তু আজকে আমাদের এই আতঙ্কটা আমাদের থাকতো না। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, বাঁধ রক্ষায় আপ্রাণ চেষ্টা চলছে। সাঘাটা এবং ফুলছড়ি থানার কিছু অংশ সেখানে ইঁদুরের গর্ত এবং উই পোকার উপদ্রব রয়েছে, তো যার কারণে পানির লেভেল বৃদ্ধির সাথে সাথে সেখানে বিভিন্ন জায়গায় লিকেজ দেখা দিচ্ছে। যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে সাথে সাথে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়ে সেগুলোকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছি। বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে পাবনা জেলার বেড়া পর্যন্ত 276 কিলোমিটার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে গাইবান্ধা অংশে রয়েছে 78 কিলোমিটার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কুড়িগ্রামের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বানের পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে পাঠদান। এতে অন্তত 20,000 শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি বার্ষিক পাঠ্যসূচি সমাপ্ত করা অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এই অবস্থার সৃষ্টি হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। তবে নির্দিষ্ট সময় পাঠ্যসূচি সমাপ্ত করতে বরাবরের মতো প্রতিশ্রুতি দিলেন সংশ্লিষ্টরা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা ও দুধকুমোর সহ 16 নদ নদীতে পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে। এতে 541টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় 50,000 পরিবারের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে এসব এলাকায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বানের পানি ঢুকে পড়েছে, ফলে বন্ধ হয়ে গেছে তাদের লেখাপড়া। বাড়িতে পানি, রাস্তায় পানি, স্কুলে পানি, স্কুলে যেতে পারি না, এর কারণে লেখাপড়া করতে পারি না। স্কুল চলে গেছে, বাড়ি চলে গেছে, এখন আমার ঘরে বাড়ি করিয়েছি আর স্কুল যেতে পারি না। বিদ্যালয়ে যাওয়া আসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে দিচ্ছেন না অভিভাবকরা। বাড়ির চতুর্পাড়ে পানি, বাড়ি তলাইছি, রাস্তা তলাইছি, স্কুলও তলাইছি। পানি স্কুলের বারান্দাতে ডুবে গেছে, বাড়ির চতুর্পাশে পানি, রাস্তাঘাট ডুবে গেছে, শহর ঘর পাঠাই কিভাবে? বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটির দিনেও পাঠদানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার তথা প্রধান শিক্ষকদের নির্দেশনা প্রদান করেছে যে বন্যা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধের দিনগুলোতে প্রধান শিক্ষকগণ এবং সহকারী শিক্ষকগণ অতিরিক্ত ক্লাস নিয়ে যে পাঠদান কার্যক্রম যে বিঘ্নিত হচ্ছে এই পাঠদান কার্যক্রম পুষিয়ে নেবে। বন্যার পানি নেমে যাওয়ার পরেই আমরা অতিরিক্ত ক্লাস করে আমরা পাঠ্যসূচি সমাপ্ত করতে পারবো, এ ব্যাপারে আমাদের কোনো অসুবিধা হবে না। প্রতি বছর বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাঠদান ব্যাহত হচ্ছে, তাই এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি বলে অভিমত এনজিও কর্মকর্তার। স্কুল নির্মাণের সময় তার স্থান নির্বাচনটা সঠিক করতে হবে, ভিটিটা বন্যা লেভেল মাথায় রেখে উঁচু করে করতে হবে এবং পাঠক্রম যেটা আছে সেটাকে বন্যাকালীন সময় থেকে মাথায় রেখে পাঠ্যক্রমটাকে নতুনভাবে সাজাতে হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1234টি, এর মধ্যে 129টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সহ চত্বর বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া গত কয়েকদিনে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। মৌলভীবাজারে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি পৌরসভা সহ 5 উপজেলার বিভিন্ন এলাকা। কোনো এলাকা থেকে বন্যার পানি কিছুটা নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে গেছে কাঁচা পাকা ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়েছেন জেলার বন্যা কবলিত কয়েক লাখ মানুষ। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির আঙিনা থেকে শুরু করে আশপাশের জমি, রাস্তা সব জায়গায় থই থই পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 3 শতাধিক গ্রাম এখনও তলিয়ে আছে বন্যার পানিতে। পানি কিছুটা নামলেও দীর্ঘদিন তলিয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 200 কিলোমিটার সড়ক। হাঁস, মুরগি ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষগুলো পড়েছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। নষ্ট হয়ে গেছে অন্তত 700 হেক্টর জমির ধান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন প্রায় 3.5 লাখ মানুষ। পানির মাঝে আমরা বাসছি, ঘর দুয়ার ভাঙে গেছে, তার লইয়া বহুত কষ্ট হয়ে আছে। রাস্তাঘাট মুড়ো কোনো চলাফেরা করা যাবে না। মেম্বার চেয়ারম্যান গরিব দেখে আমকা দেয় না, যেন বালা চায় তারা অন্য মাল টাল দিয়া যায়, আমরা দিয়া যায় না। আলি ফালাইছিলাম, সারা ফালাইছিলাম, সারাও ফানিয়ে লইয়া গেছে। যখন তো সামনে যে রূপা আমন
করতাম। এই রূপ আমনও গিয়ে আমরা কোনো সময় আমরা ক্ষেপ করতে পারবো না। লোন একদিন ব্যাংক থেকে এই যে নিয়ে শেষ করতে পারছি না, তখন লোন উঠতে গেলেই তো ইয়ে করে চাপ দিছে। বন্যার্তদের ত্রাণ সহায়তা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষি উপকরণ বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বন্যার পানি চলে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণে বীজ, চারা, অন্যান্য কৃষি উপকরণ যেগুলো রয়েছে সেগুলো যাতে তারা সহজে বা বিনামূল্যে পেতে পারে উদ্ধার কর্তৃপক্ষ বরাবর লিখেছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪,০০০ পরিবারের মধ্যে ৯২৫ টন চাল এবং ৪১ লাখ টাকা সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দাম্মামের নিকটবর্তী প্রথম সানাইয়া এলাকার আল জামিল স্টিল কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দাম্মামে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফয়সাল আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একজন নিহত হন এবং আহত অপরজন শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন কুমিল্লা জেলার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ হানিফ ও টাঙ্গাইল জেলার হযরত আলীর ছেলে মোহাম্মদ হানিফ মিয়া। তারা দুজনই দাম্মামের মেসার্স ফরেস্ট নাজ কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজ করতেন। রাজধানীতে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই মতের সঙ্গে একমত নন 2 সিটি কর্পোরেশনের মেয়র। আনিসুল হকের দাবি, এই রোগের বিস্তারে সিটি কর্পোরেশনের কিছুটা দায় থাকলেও পুরোপুরি দায়ী নয়। আর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা সাইদ খোকনের। গতকাল এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাদা কর্মসূচিতে কথা বলেন তারা। চিকুনগুনিয়া ভাইরাসজনিত এই জ্বরের প্রকোপে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মশাবাহিত এই রোগটির বিস্তারে শুরু থেকেই সমালোচনার মুখে সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম। চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব এবং এর প্রতিকারে নেওয়া পদক্ষেপের কথা জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ডিএনসিসির বিশেষজ্ঞদের মতে বর্তমানে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। তবে মেয়র আনিসুল হক বলেন, এর জন্য পুরোপুরি দায়ী নয় সিটি কর্পোরেশন। অবশ্যই এখন আমরা যেটা অতীতে দেখে আসছি তার থেকে অনেক অনেক বেশি ইনএক্সেস হলো অতিরিক্ত, আর মহামারীর ইয়েটা অতিরিক্ত না। মহামারী আর অতিরিক্তের মধ্যে তফাৎ আছে। আমি অবশ্যই মহামারীর সংখ্যা একটি রোগ, তার নর্মাল যে নাম্বার হয় তার থেকে অনেক বেশি নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা এলাকা, সেটাই হলো মহামারীর সংখ্যা। সেই হিসাবে ডেফিনেটলি এটা একটা মহামারী। একটা মনোভাব কাজ করে যে এর জন্যে বোধহয় শতভাগ সিটি কর্পোরেশনে দায়ী, কিন্তু বিশেষজ্ঞদের মতে এডিস মশা ড্রেন, ময়লা আবর্জনা বা জলাশয়ে জন্মায় না। এটি ঘটার মেজর কারণ হলো বাড়ির ভেতরের কারণ। আপনার ঘরের ভিতরে যে আমি মশারি থাকতে পারবো না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেনি বলে দাবি করেছেন মেয়র সাইদ খোকন। বিকেলে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শুরুর আগে নগর ভবনে সাংবাদিকদের তিনি জানান, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই রোগের প্রাদুর্ভাব কোনোভাবে মহামারীর ধারে কাছেও নেই। আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হব। এই রোগ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান 2 মেয়র। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি বন্যার্তদের সহযোগিতা না করে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের আমিনবাজারে গতকাল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সরকারের পাশাপাশি বিএনপিকেও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। বিএনপি দেখবেন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আজকে বিভিন্ন কথাবার্তা বললেন সরকার বন্যার্তদের সাহায্য করে না। আজকে মিথ্যাচার করেন, বন্যার্তদের পাশে তারা দাঁড়ান না। আমি আহ্বান জানাবো, আপনারা যান, ধনী ব্যক্তিরা, বিএনপির ধনাঢ্য ব্যক্তি বিভিন্ন টাকার কুমির এক একজন টাকা কামিয়েছে, যান আপনারা বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ান, বন্যার্তদের সাহায্য করুন। আমরা সরকার যেভাবে সাহায্য করছে, আওয়ামী লীগের টিম যেভাবে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আপনারাও সেভাবে পাশে গিয়ে দাঁড়ান। ওহেতু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
বন্যার্তদের জন্য মায়া কান্না করবে, দুঃখী মানুষের জন্য, এতে কোনো কাজ হয় না। সকালের সময় আরো থাকছে। নারী বিশ্বকাপে আজ শেষ হচ্ছে লিগ পর্ব। মাঠে নামছে 8 দল। সেমিফাইনালে ওঠার মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। রপ্তানি আয় বেড়েছে, তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তৈরি পোশাক শিল্পে। লক্ষ্যমাত্রা অর্জন হয়নি মোট রপ্তানি আয়ের ক্ষেত্রেও। এসব তথ্যে দেখা যায় 2016-17 অর্থ বছরের রপ্তানি আয়ের চিত্রে। অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াতেই হোঁচট খেয়েছে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন। তাই নতুন বাজার তৈরির তাগিদ তাদের। আর বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে জনবলের দক্ষতা আর সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2015-16 অর্থ বছরে $34 বিলিয়ন বেশি রপ্তানি আয়ের পর 2016-17 অর্থ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় $37 বিলিয়ন। তবে 1.69% প্রবৃদ্ধি নিয়ে শেষ করা গেল অর্থ বছরে আয় হয়েছে $35 বিলিয়ন কম। রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হয়েছে প্লাস্টিক, চামড়া, মশলা, চা, সার, প্রকৌশলী যন্ত্রপাতি, তুলা ও তুলা জাতীয় পণ্য রপ্তানিতে। তবে লক্ষ্য পূরণ হয়নি মোট রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয়া তৈরি পোশাক খাতে। এজন্য নানা কারণের মধ্যে বিশ্ববাজারে মন্দাভাব ও শ্রমিকদের কর্মদক্ষতার অভাবকে বড় করে দেখছেন শিল্প মালিকরা। আমরা ছেলেই প্রাইস বাড়াতে পারবো না, বিকজ ইন্টারন্যাশনালি আমাদের কম্পিটিটররা তাদের প্রাইস কমিয়ে দিচ্ছে, যার ফলে আমাদেরকে প্রোডাক্টিভিটি দিয়ে আমাদেরকে কম্পিট করতে হবে এবং সেই জন্য এই লোকের দরকার। বিগত দিনে গ্যাসের নতুন কোনো কানেকশন পাইনি। ব্রেক্সিট পাউন্ডের দরপতন, আমেরিকার ইলেকশন, এসবের পরে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও ঘুরে দাঁড়ায়নি। অবস্থার পরিবর্তন ও 2021 সাল নাগাদ $60 বিলিয়ন মোট রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে নতুন বাজার তৈরিতে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনৈতিক যে কূটনীতি আছে সেটাও এখন আমার মনে হয় নতুন করে আমাদের রিস্ট্রাকচার করতে হবে। এশিয়ার বাজারগুলোকে যেমন টার্গেট করতে চাই, তেমনি দক্ষিণ আমেরিকার বাজারগুলো আছে, সেই দিকে আমাদের ফোকাস করবার এখন সুযোগ আছে। ফলে বাজার বহুমুখীকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হবে যে আমরা উদীয়মান অর্থনীতিগুলোর ভিতরে ঢুকতে পারছি। নতুন বাজারে যেতে চান শিল্প মালিকরাও, তবে এজন্য ব্যবসা বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সরকারকে কৌশলী হওয়ার তাগিদ তাদের। এখন টোটাল এক্সপোর্টের 15% উপরে নতুন মার্কেটে যায়। রাশিয়া একটা বড় বাজার, রাশিয়ায় 40% মতো ডিউটি আছে। এই ডিউটি যদি তাদের কাছ থেকে আমরা এক্সাম্পশন না পাই, রাশিয়া আজকে WTO মেম্বার হয়েছে প্রায় 11 বছর, তাহলে আমরা কেন তার কাছ থেকে ওই সুবিধাটা নিচ্ছি না? উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে এলএনজি ব্যবহারের খরচ যেন অতিরিক্ত বেড়ে না যায়, সেদিকেও নজর রাখার পরামর্শ শিল্প সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রপ্তানিযোগ্য আম উৎপাদন করেও রপ্তানি করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও ব্যবসায়ীরা। একই পদ্ধতিতে উৎপাদিত আম গত বছরে রপ্তানি হলেও এবছর কেন রপ্তানি হলো না সেটা পরিষ্কার নয় তাদের কাছে। তবে কৃষি অধিদপ্তরের কোয়ারেন্টাইন উইংয়ের সঙ্গে স্থানীয় কৃষি বিভাগের সমন্বয়হীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেছেন বাগান মালিক ও চাষিরা। অন্যদিকে কোয়ারেন্টাইন উইংয়ের উপপরিচালককেই দায়ী করেছেন জেলার ম্যাঙ্গো ফাউন্ডেশন নেতারা। মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। রপ্তানিযোগ্য আম উৎপাদনে সফল হওয়ায় 2015 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয় আম রপ্তানি। সেবার মাত্র 3.5 মেট্রিক টন আম দিয়ে রপ্তানি শুরু হলেও পরের বছর 150 টন আম রপ্তানি হয় জেলা থেকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর রপ্তানিকারকদের সাথে চুক্তি সাপেক্ষে উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে 4000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন করে বাগান মালিকরা। কিন্তু এবছর নতুন করে কৃষি অধিদপ্তরের কোয়ারেন্টাইন উইং এর হস্তক্ষেপের কারণে আম রপ্তানি করতে পারেননি ব্যবসায়ী। এবার একটা বায়ার গ্রুপ আসছিল, তারা আমটা বাছাইটা এমন ভাবে করছিল যা কৃষকের পক্ষে আম দেওয়া সম্ভব হয়নি। বায়ারের সাথে যোগাযোগ করার পরও কি কারণে এই আমটা বিদেশে রপ্তানি করতে পারলাম না, এটা আমরা বুঝতে পারছি না। রপ্তানি করতে না পেরে এসব আম বাজারে বিক্রি করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সম্পূর্ণ প্রতারণা করে প্যাকেট গালা বিক্রি করে টাকা লেলে এখন প্যাকেটের আম কেউ কিনছে না। 7 লক্ষ ব্যাগ বেঁধেছিলাম, এখন দেখা এক্সপোর্টাল আম লিচ্ছে না, ওই জন্য আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, লস হয়েছে। জেলার কৃষি কর্মকর্তা জানান, বছরের শুরুতে সাতক্ষীরা থেকে রপ্তানি হওয়া কিছু আম নিয়ে ইউরোপের বাজারে সমস্যা সৃষ্টি হওয়ায় কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করে। আমরা একটা ঝুঁকির মধ্যে ছিলাম যে আমরা যদি এই জাতীয় আম আরো পাঠাতে থাকি তাহলে হয়তো
5-6 বছরের জন্য আমরা একটা স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পড়ব, যে কারণে কিন্তু কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ 70% আমই রপ্তানির অযোগ্য বলে ঘোষণা করেছে। এদিকে আম রপ্তানি না হওয়ার পেছনে কোয়ারেন্টাইন উইং এর উপপরিচালককে দায়ী করলেন জেলার ম্যাঙ্গো ফাউন্ডেশনের এই নেতা। তিনি কখনো বলেছেন যে মেহেরপুরের আম ভালো, সাতক্ষীরার আম ভালো, চাঁপাইনবাবগঞ্জের আমে পোকা থাকে। যখন বললেন সাতক্ষীরার আম ভালো, এক্সপোর্ট হলো, কিন্তু সাতক্ষীরার আমে পোকা কেন পাওয়া গেল? ওখানে বসে আম পাঠালেন যাচাই বাছাই করে, তারপরে পোকা পাওয়া গেল, তাহলে এই দায়িত্ব কি আমরা কি নিতে হবে? গত বছরের চাইতে এই বছরের আমের মান কিন্তু অনেক ভালো ছিল, তবে এটা আগামীতে আম রপ্তানির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। চাষিরা অনেকটাই নিরুৎসাহিত হবে। জুনের পর চাঁপাইনবাবগঞ্জের ফজলি ও আশিনা আম পাড়া শুরু হলেও 30 জুন পর্যন্ত রপ্তানির শেষ সময় নির্ধারণ জেলার আমকে ক্ষতিগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন আম সংশ্লিষ্টরা। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভরা বর্ষায় বাজারে আসা লটকন সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা একটি ফল। নরসিংদী অঞ্চলে চাষ হওয়া লটকনের ফলন প্রায় 17,000 মেট্রিক টন। এবছরে লটকনের ফলন দ্বিগুণ হওয়ায় চাষিরা লাভবান হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর স্থানীয় কৃষি কর্মকর্তা। পুষ্টিগুণের দিক থেকে লটকন ফল অতুলনীয় বলেও জানান পুষ্টিবিদরা। বিস্তারিত দেখুন শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় বর্ষার ফল নিয়ে এমআর আমিনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে। দেখতে কিছুটা ডুমুরের মতো ফলটির নাম লটকন। ফল বড় হলে চাষিরা পুরো বাগান বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর, লাকপুর ও বেলাবেড়ি গ্রামে গিয়ে দেখা যায় লটকন পাড়ার দৃশ্য। বিকেলে বাগান থেকে সংগ্রহ করে 3 ধাপে বাছাই করে পরের দিন সকালে নরসিংদী বাজার থেকে দেশের বিভিন্ন শহরে পাঠানো হয় এই লটকন। এদিকেরই লোক আছে, হ্যাঁ, ঢাকা নিয়ে বিক্রি করে আমার কাছ থেকে পাইরা নিয়ে বাগানে বিক্রি করছি 2,20,000 টাকা। ঢাকার পাশাপাশি মনে করেন যেমন সিলেট, চিটাগাং, রাজশাহী এসব জায়গায় পাঠাই। 250 গাছ ছিল, সেটা থেকে এবছর 9.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। চৈত্র মাস থেকে গাছগুলোকে ভালো ফলনের আশায় বিভিন্নভাবে পরিচর্যা করতে হয় চাষিদের। বাগান থেকে কেজি প্রতি 40 টাকা থেকে 50 টাকা দরে বিক্রি করছেন চাষিরা। ফাল্গুন চৈত্র মাসে পানি দিতে হয়, তার ফলটা আসে আপনার আষাঢ় মাসে। ওয়েদারটা যেটা ছিল এটাও খুব ভালো, এটা আকারেও খুব ভালো হয়েছে। ছোটটা 2,2200 টাকা মন আর বড়টা 2,800-3,000 টাকা মনের মধ্যে বিক্রি করা হয়। ভিটামিন সি ও এ সমৃদ্ধ এ ফল বাজারে পাওয়া যায় মাত্র 1.5 মাস। মাতৃগাছে ফল আসতে সময় লাগে 2 থেকে 5 বছর। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও লটকন রপ্তানি হয়। গত বছর যেখানে আমি নরসিংদী 675 হেক্টর জমিতে লটকন ছিল, এবছর আমরা সেখানে 1342 হেক্টর জমি আমরা পেয়েছি। 16 থেকে 20,000 মেট্রিক টন লটকন আমরা উৎপাদন করতে পারছি। ভাজা পোড়া খেলে আমাদের যে সমস্যা, তার থেকে যদি আমরা লটকনকে বেছে নিই, আমি পানি শূন্যতা আমার কম হবে, একইভাবে আমার ইলেকট্রোলাইট ব্যালেন্স সেটা ভালো হবে। লটকন ভিটামিন সির জন্য খুবই ভালো উৎস। নরসিংদী সদর ছাড়া বাকি 5 উপজেলার 1342 হেক্টর বাগান থেকে এবছর 150 কোটি টাকার লটকন বিক্রি করা যাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্ষার মৌসুমের অন্যতম একটি ফল লটকন চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন নরসিংদী অঞ্চলের মানুষ। পুষ্টি সমৃদ্ধ এই ফলের চাহিদা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েই চলেছে। চাহিদা বেশি থাকায় এর চাষও বাড়ছে বলে জানান এই অঞ্চলের বাগান মালিকরা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গর্ভাবস্থায় প্রতিকূল পরিবেশ, অনিরাপদ খাদ্য গ্রহণের প্রভাব পড়ছে নবজাতকের ওপর। শিশুর জন্মের আগে মায়ের স্বস্তিপূর্ণ পরিবেশের তাগিদ বিশেষজ্ঞদের। ভয়াবহ সেশন জটের কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া রাজধানীর 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা আগামী বছর থেকেই নতুন কারিকুলাম জানালো কর্তৃপক্ষ। রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তৈরি পোশাক শিল্পে। প্রভাব পড়েছে মোট রপ্তানি আয়ে, বললেন অর্থনীতিবিদরা। নতুন বাজার তৈরির তাগিদ। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আতঙ্কে স্থানীয়রা সময় মতো মেরামত না করার অভিযোগ। এবং কুড়িগ্রামে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ। 20,000 শিক্ষার্থীর বার্ষিক পাঠ্যসূচি শেষ করা নিয়ে অনিশ্চয়তা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।